ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের প্রাচীনতম ১১ শিব মন্দির। এখনও এই মন্দিরটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে এখনও মন্দিরে কান পাতলে মাঝে মাঝে ভাগ্যহীনা রাজকন্যা অভয়ার কান্নার আওয়াজ ও বিধবার সাদা শাড়িতে এক মন্দির থেকে অন্য মন্দিরে যেতে তার পায়ের আওয়াজ শোনা যায়। ইতিহাস থেকে জানা যায়, যশোর চাচড়ার রাজা নীলকণ্ঠ রায় জলদস্যুদের দমন করতে অভয়নগরের ভৈরব তীরে দুর্গ নির্মাণ করেন এবং এখানে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। চারদিকে রাজার সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে রাজার কোল জুড়ে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় অভয়া। পরবর্তীতে রাজকন্যার নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় অভয়নগর। ধীরে ধীরে রাজপ্রাসাদে রাজকন্যা বড় হতে থাকে। যখন পূর্ণবয়স্ক হয় তখন রাজা নীলকণ্ঠ রায় তাকে নড়াইলের জমিদার পরিবারের সন্তান নীলাম্বর রায়ের সঙ্গে বিবাহ দেন। রাজকন্যা অভয়ার সংসার ভালোই কাটছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিছুদিন পর নীলাম্বর রায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। এরপর রাজকন্যা তার বাবা নীলকণ্ঠ রায়ের কাছে ফিরে আসেন। ছোটবেলা থেকে রাজকন্যা অভয়া ছিলেন শিবের ভক্ত, তাই তিনি বাবার কাছে আবদার করেন তাকে একটি শিব মন্দির তৈরি করে দেওয়ার জন্য, যাতে তিনি বাকি জীবন শিবের উপাসনা করে যেতে পারেন। মেয়ের কথা চিন্তা করে রাজা নীলকণ্ঠ রায় একটি নয় দুটি নয় একসঙ্গে প্রায় ৬০ একর জমির উপরে ১১টি শিব মন্দির নির্মাণ করে দেন। রাজকন্যা অভয়া নিয়মিত শিবের উপাসনা করতেন ও পুজোর কাজ সম্পাদন করতেন। মাঝে মধ্যেই পুজোর সময় রাজকন্যার স্বামী নীলাম্বর রায়ের কথা মনে করতেন, আর তখন তিনি ঢুকরে ঢুকরে কেঁদে উঠতেন। এই সময় এক মন্দির থেকে অন্য মন্দিরে পুজো দেওয়ার জন্য নিয়মিত যাতায়াত করতেন। মন্দিরে ৪০ বছর ধরে নিয়মিত পূজা দিচ্ছেন খুকু দে নামে এমন একজন পূজারী জানান, ১৩২ বছর আগে থেকে এই মন্দিরে নিয়মিত পুজো দিয়ে আসছেন তার পরিবার। তারপরে কেউ আশীর্বাদ দিয়ার লোক ছিল না, বাগান বড় মন্দির, ওই সেই মন্দির বড় বড় গাছ হয়ে গেছিল সমস্ত মন্দির বাড়ি। আমাদের পরিবারের থেকে আমরা ১৩২ বছর ধরে আশীর্বাদ দিচ্ছি এই মন্দিরে, আর আমি দিচ্ছি ৪০ বছর। রাজকন্যা অভয়ার পদচারণার শব্দ ও সাদা শাড়িতে ছুটোছুটি নিজের চোখে দেখতে পেয়েছেন বলেও জানান এই পূজারী। একদিন সন্ধ্যে লাগাতে আসছি, দেখতেছি মন্দিরের ভিতরে আলো জ্বলতেছে। কি ব্যাপার দেখতেছি, একটা সাদা শাড়ি পরে ঘুরতেছে মন্দিরের ভিতরেতে, ওই শিবের চারিপাশে ঘুরতেছে, আমি দেখতেছি। ঘরের ভিতর মনে হচ্ছে কিনা লাইট জ্বালাই ওই সন্ধ্যা দেশে ঘুরে ঘুরে। তা আমি এসে দিই, দরজা খুলে দিয়েছে, কোন পাশটা বেরিয়ে গেল, আমি এটি আর দেখতে পারলাম না, মুখ দেখতে পারিনি। স্থানীয়দের পাশাপাশি বর্তমানে দূর দূরান্ত থেকেও অনেক পূজারী এই মন্দিরে পুজো দিতে আসছেন বলে জানান তিনি। আগে আমরা সন্ধ্যা দিতাম, একবার আমার শ্বশুর পুজো দিয়ে দিত, আমার শাশুড়ি হতে, কিন্তু আমিও দিছি একবার পুজো। আর একটা বউ আসি, সেও প্রতিনিয়ত আসে, এসে বউটাই ৭-৮ বছর আসতেছে পুজো দিতে। কালের পরিক্রমায় রাজকন্যা অভয়ার মৃত্যুর পরে এই ১১ শিব মন্দির রক্ষণাবেক্ষণের অনুপযোগী হয়ে পড়ে। ধীরে ধীরে এখন এটি ভগ্ন ও ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। যত দ্রুত সম্ভব এই ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার জরুরি বলে মনে করেন দর্শনার্থীরা। এখানে ঘুরে আমার খুব ভালো লাগছে। আমি খুলনা থেকে ১১ শিব মন্দিরের কথা খুব শুনেছি, এটা অতীত ঐতিহ্য। আমি দেখে খুবই আনন্দিত এবং অভিভূত হয়ে গেছে। এত সুন্দর মন্দির আমি আগে দেখিনি কখনো। যে ব্যবস্থা তারা গ্রহণ করতেছে এটা পর্যাপ্ত পরিমাণ না, এটা হচ্ছে আরও বেশি সংরক্ষণ হওয়া উচিত ছিল এবং আরও দেখভাল করা উচিত ছিল। ২০১৬ সালে প্রত্নতত্ত্ব বিভাগ এর দায়িত্বভার গ্রহণ করে। স্থানীয়দের দাবি, এটিকে আরও সুন্দরভাবে সংরক্ষণ করতে পারলে অভয়নগর বেঁচে থাকবে, বেঁচে থাকবে যশোর, বেঁচে থাকবে একটি ইতিহাস। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।